এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। যাদের নাম এইমাত্র ঘোষণা করা হলো তারা কুইক অফিস রুমে আসো, ফর্ম ফিল আপ করতে হবে, এটা বলে স্যার রুম ত্যাগ করলো। পুরো ক্লাসের সবাই ছায়াকে কংগ্রেস করছে, আবার কেউ হিংসা করছে, আবার কেউ বাঁকা নজরে দেখছে। ছায়ার মুখ থমথমে, তার মুখে বিরাজ করছে কাঠিন্যতা। নীলা আর মেঘা ভয়ে কথা বলতে পারছে না। কে জানে কি হয়, এমনটা হবে তারা কল্পনা করতে পারেনি। এবার সামনে কি হবে আল্লাহ ভালো জানেন। কোন অঘটন না যাতে হয় তারা সে প্রার্থনা করছে। তারা ছায়াকে শান্ত করার জন্য বলল, যা হবে দেখা যাবে, এত চিন্তা করিস না, বি নর্মাল। আমরা ছুটির পর ঘুরতে যাব, মন ভালো হয়ে যাবে। অরণ্য স্যার একটু রাগী, মানিয়ে নেওয়া কষ্ট হবে, কিন্তু যা মনে হলো এবার আর তেমন কিছু হবে না। অহনা আর সিনহা অফিস রুমে গেল ফর্ম ফিল আপ করতে, কিন্তু ছায়া বেঞ্চে বসে নিচের দিকে তাকিয়ে আছে, একদম চুপ। না কারো কথা তার কানে ঢুকছে আর না সে কিছু বলছে। তার মনে চলছে অস্থিরতা। কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। অরণ্য ছায়াকে এতক্ষণ নোটিশ করছিল তার ক্লাস শুরু করতে হবে ওদের ফর্ম ফিল আপ করার পরে। তাই সে তাড়া দিয়ে বলে উঠল, মিস ছায়া, ইউ হ্যাভ টু গো নাও। ছায়া অরণ্যের কথা শুনে তড়িৎ গতিতে অরণ্যের পানে দৃষ্টি নিক্ষেপ করলো। অরণ্য কেমন যেন নির্বিকার, তার চেহারা গাম্ভীর্যতা ছাড়া আর কিছুই নেই, শূন্য তার দৃষ্টি। ছায়া উঠে দাঁড়ালো আর কম্পিত কণ্ঠে বলল, ইয়েস স্যার। গুটি গুটি পায়ে হেঁটে অফিস রুমে গেল। এখন সে না করলে উপযুক্ত কারণ দেখাতে হবে, যেটা ছায়া দেখাতে পারবে না। তাই চুপচাপ মেনে নিল, চলে গেল অফিস রুমে। অহনা তার দিকে একবার বাঁকা নজরে তাকিয়ে ফর্ম ফিল আপ করতে লাগলো। ছায়াও যথারীতি ফর্ম ফিল আপ করে ক্লাসের সামনে আসলো। অরণ্য এতক্ষণ সবার আসার অপেক্ষায় করছিল, বই ঘাটাঘাটি করছিল। ছায়া ক্লাসের বাইরে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল ঘষাঘষি করছিল একটার সাথে আরেকটা। অনুমতি নিতে পারছিল না, কেমন যেন একটা জড়তা তাকে আটকে দিচ্ছিল। অহনা আর সিনহা তখন অনুমতি চাইলো। স্যার আসবো? অরণ্য তাদের আসতে বলল। ছায়া ওদের পিছু পিছু আসছিল, তখনই অরণ্য বলে যে, হেই মিস, আপনি কি পারমিশন নিয়েছেন? ছায়া এটা আশা করেনি, সে আমতা আমতা করতে লাগলো, হাসফাস করে বলল, সরি। অরণ্য তাকে একবার উপর থেকে নিচ অব্দি দেখে বলল, ওকে কাম। এটা বলে পড়ানো শুরু করলো। কেউই আর কারো থেকে ভ্রুক্ষেপ করলো না। ক্লাস শেষ করে অরণ্য চলে গেল। স্যারের যাওয়ার পানে চেয়ে মেঘা বলল, ইস, স্যারটা কি ড্যাশিং রে নীলু। আমি তো ক্রাশ খাইছি মামু। নীলা মেঘার মাথায় চাটি মেরে বলল, তোর বসকে রেখে এখন স্যারের দিকে নজর দিচ্ছিস, জিজু জানে? মেঘা একটা বোকা হাসি দিয়ে বলল, হে, কি যে বলিস না তোরা, আমি তো একটু তারিফ করছিলাম আর কি। ছায়া ওদের কথা শুনে বলল, এই কি শুরু করলি তোরা? হ্যাঁ, একসাথে বসলেই ক্লাস 2 এর বাচ্চাদের মতো মারামারি করিস। সাইড দাম বসি মাঝখানে, তোরা দুইটা একদম চুপচাপ থাকবি। ওরা দুজনেই মুখ খুললো। সীমা হতাশ চিত্তে বলল, এই অহনা, অরণ্য স্যার তো আমাদের দিকে তাকাই নাই, কিভাবে কি হবে বুঝতে পারছিস না? পরে হিতের বিপরীত হলে? অহনা নিজেও বুঝতে পারছে না, তার মন ঘিরে তৈরি হয়েছে হতাশার সমুদ্র। আমি কিছু জানি না, সব সময়ের ওপরে ছেড়ে দিয়েছি, আল্লাহ চাইলে সব হবে। সীমা আর জ্যোতি অহনার মধ্যে পরিবর্তন লক্ষ্য করলো, কিছুটা আশ্চর্য হলেও তা প্রকাশ করলো না। অহনাকে ভরসা দিল, বেবি, আমরা সবাই তোর সাথে আছি, চিন্তা করিস না। অহনা মাথা দোলায়। অরণ্য ক্লাস থেকে বের হয়ে হন্য হয়ে প্রাণকে খুঁজছে। একজন কলিগ জানালো আজ প্রাণ ছুটিতে আছে। অরণ্য ভয়ঙ্কর রকম রেগে আছে। প্রাণকে হাতের কাছে পেলে সে কেলানো দিত। অরণ্য ফোন লাগালো প্রাণকে। অপর পাশ থেকে ফোন রিসিভ হতে অরণ্য এক হুঙ্কার দিল, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? কেন করলি এমন সব জেনেও? প্রাণ জানতো এমন কিছুই হবে, তাই তো পুতলা পুতলি নিয়ে কিছুদিনের জন্য বিপদ সীমার বাইরে চলে গেছে। প্রাণ গলা ছেড়ে বলল, দেখ দোস্ত, এটা প্রি প্ল্যান ছিল না, ডিসিশনটা কমিটি নিয়েছে, সিলেকশনও তারাই করেছে। আমি জাস্ট একটু আইডিয়া দিলাম কে কার জন্য ঠিক হবে। এটা বলে হাসফাস করলো প্রাণ, যেন মুখ দিয়ে কিঞ্চিত বেফাস কথা বের হয়ে গেল। পারলে এখনই মুখের কথা ফিরিয়ে নিত।
অরণ্য রাগে কটমট করলো, দাঁতে দাঁত পিষে বলল, খুব খারাপ করলি। একবার পাই তোকে, তোর নাক যদি না ফাটিয়েছি। আমার নাম ডক্টর অরণ্য চৌধুরী না, মাইন্ড ইট। এটা বলে টুট করে ফোন কেটে দিল। প্রাণ ফোনটা রাখতে যেন আত্মায় পানি ফিরে পেল। শালার জান বের করে ফেলেছিল ভাবা যায়। জলদি বুকে থুতু ছিটিয়ে দিল। শুকরিয়া আল্লাহর। পৃথিবীতে আপন বলতে শুধু নিজের বুকে পোষা অতি গোপন দুঃখটুকুই। নয়তো পৃথিবীতে সব জিনিসের উপরেই ভাগ আছে, কিন্তু দুঃখের কোনো ভাগ হয় না কোনোদিন। অরণ্য ক্লাস শেষ করে নিজের কেবিনে বসেছিল। আজ তার নাইট ডিউটি আছে, রাতে একটা অপারেশন আছে, সব ডিটেলস লাগবে। এক সিস্টারকে ডেকে ছায়াকে ইনফর্ম করতে বলল, আর বলল ছুটির পর যাতে এসে দেখা করে যায়। অভিক ফোন দিল সেই সময়। অরণ্য, আমি এই সপ্তাহে আছি। এইদিকে সব ফর্মালিটিস পূরণ করা হয়ে গিয়েছে। অরণ্য অবিশ্রান্ত ভাবেই উত্তর দিল, ঠিক আছে, সাবধানে আসিস, দেখা হচ্ছে। আরো কিছু দরকারি কথা বলে ফোন রেখে দিল। সিস্টার গিয়ে ছায়াকে বলল ছুটির পর থাকতে। তড়িঘড়ি করে বলল, অরণ্য স্যার বলেছে দেখা করতে। ছায়া শুনলো কিন্তু প্রত্যুত্তর করলো না। সিস্টার কি আর এত সময় আছে এখানে দাঁড়িয়ে ছায়ার উত্তরে অপেক্ষা করার? সে কথাটি বলে নিজের কাজে চলে গেল। অরণ্য নিজের ক্যাবিনে বসে টেবিলের উপর রাখা পেপার ওয়েটটা হাত দিয়ে ঘুরাচ্ছিল আর গভীর ভাবনায় মগ্ন ছিল। বিবশ শান্ত স্থির তার চাহনি। ঠোঁটজোড়া একেবারে শুষ্ক হয়ে আছে, গলা শুকিয়ে গিয়েছে। হাতের কাছে গ্লাস, কিন্তু পানিটা হাত বাড়িয়ে খেতে ইচ্ছে করছে না। ভাগ্য তাকে আজ কোথায় এনে দাঁড় করালো সেটাই ভাবতে বিভোর সে। সে কি আসলে এসব ডিজার্ভ করে? অবশ্যই না। এবার কি তাকে শক্ত হয়ে খুঁটে ধরতে হবে, নাকি এত বছরের মতোই থাকবে নির্বাক? মাথাটা ব্যথায় টনটন করছে। সময় পাল্টেছে, সেই সাথে পাল্টেছে তার স্বভাব আচরণ। সেই সময় দরজায় কেউ নক করলো, সে চুপ থাকলো। বুঝতে পারছে কে এসেছে। দেয়ালে টানানো ঘড়িটার দিকে তাকালো। 3:10। ছায়া আবার নক করলো, আর এবার অস্বস্তিময় স্বরে বলল, মে আই কাম ইন স্যার? সে গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস কাম। ছায়া আসলো। এবার সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু অরণ্য কিছুই বলছে না। ছায়ার বুকের ভিতর ডিপ ডিপ আওয়াজ করছে। তার অস্বস্তি হচ্ছে, কিন্তু অরণ্য কিছুই বলছে না। সে আবারও বলল, স্যার ডেকেছিলেন? এবার অরণ্য চাইলো তার দিকে ভালো করে, আর বলল, জি মিস ছায়া, বসুন। ছায়া বসলো আর এদিক ওদিক তাকালো। কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। অরণ্য চেয়েছে তার কার্যকলাপ সব পর্যবেক্ষণ করছে। অরণ্য গলা পরিষ্কার করে গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য তৈরি হলো। দেখুন মিস ছায়া, আমাকে অ্যাসিস্ট করবেন প্র্যাকটিক্যালের জন্য, ভালো কথা, কিন্তু ব্যক্তিগত বিষয় যাতে প্রফেশনাল লাইফে না আসে আমি সেই আশাই করছি। আশা করি বুঝতে পারছেন। ছায়া এই কথা শুনে কিছুটা স্বস্তি পেল, যেন একটা শান্তির শ্বাস ফেললো আর অরণ্যের সাথে সম্মতি জানালো মাথা দুলিয়ে। অরণ্য আবারও বলল, দেখুন মিস ছায়া, আমি কিছু বিষয় পরিষ্কার করছি, দ্বিতীয়বার যাতে আমাকে আর না বলতে হয়। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। ছায়া মাথা ঝাঁকালো, দৃষ্টি তার টেবিলের দিকে স্থির, বইগুলোর দিকে। অরণ্য আবারও ছায়ার দৃষ্টি আকর্ষণ করে বলল, আমি একদমই লেট পছন্দ করি না। রেগুলারিটি, ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট যাতে ঠিক থাকে একদম। আর আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিব সেইগুলো যাতে সঠিক সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। একদিনও দেরি হলে আমি আর জমা নিব না। আর এই অ্যাসাইনমেন্টের কপিগুলা ক্লাসকে 3টা গ্রুপে ভাগ করে একটা গ্রুপকে দিবেন, আর আপনি তাদের লিড করবেন। রাত দিন নেই আমার সাথে কাজ করতে গেলে। অবশ্যই কন্ট্যাক্ট করার প্রয়োজন হলে আমি যেন পাই সঠিক সময়ে, খেয়াল থাকে যেন। আর আমার আন্ডারে যে পেশেন্টগুলো থাকবে তাদের দিকে খেয়াল রাখবেন। আর আমার রুটিনটা অবশ্যই মাথায় রাখবেন। অপারেশন টাইমে আমার সাথে থাকবেন। ওকে, নাও ইউ ক্যান গো। ছায়া অরণ্যের দিকে হাঁ করে তাকিয়েছিল। এইসব কি ছিল? এত এত রুলস সে মানবে কিভাবে? সে আর কোনো প্রশ্ন না করে কেবিন থেকে বেরিয়ে যেতে নিবে, এমন সময় অরণ্য বলে, আজ আমার অপারেশন আছে,
যদিও আজ আপনার থাকার দরকার নেই, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে কাল থেকে জয়েন করবেন আমার সাথে। ছায়া একবার পেছনে ফিরে তাকে হু বলে চলে আসলো। নীলা মেঘা তার জন্য মাঠে অপেক্ষা করছিল। ছায়া মাঠে যেতেই নীলা আর মেঘা তাকে ঘিরে ধরে একের পর এক প্রশ্ন করতে লাগলো। মেঘা উত্তেজিত হয়ে বলল, ছায়া, সব ঠিক ছিল? স্যার কি বললো? নীলা বেশ চিন্তিত ছিল ছায়াকে নিয়ে। সে অতি আগ্রহের সহিত সব জানতে চাইল। ছায়া একে একে সব উত্তর দিতে লাগলো। মেঘার গাড়ি আসলে সে বিদায় নিয়ে চলে যায় আর নীলা ছায়া রিক্সা নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ছায়া ফ্রেশ হয়ে বের হতেই ফোন হাতে নিয়ে দেখে 20+ মিসড কল মায়ের নাম্বার থেকে। সে ভীত হলো বাবার কিছু হলো না তো। সে মাকে ফোন দিল, ফোন সাথে সাথে রিসিভ হলো। অপর পাশ থেকে তার মা চিল্লিয়ে উঠলো আর বলল, দিন দেখার জন্যই কি তোকে জন্ম দেওয়া হয়েছিল? আমরা কি তবে তোমাকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ? শেষ অবধি একটা মেয়ের সংসার ভাঙতেও তোমার হাত কাঁপলো না? একটা ছেলের জীবন তো কেড়ে নিয়েছিলে, এমনকি মেয়েটাকে বেঁচে থেকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। ছায়া ভরকালো। মা এসব কি বলছে? ব্যথিত কণ্ঠে জানতে চাইলো, আমি কি করলাম মা? মীরা বেগম বেশ কঠোর স্বরে বলল, আহান বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। তার অবন্তীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, আর সেই কারণটা তুই। ছায়া, অবন্তী আমাদের বাড়ি এসে কান্নাকাটি করেছে অনেক। মেয়েটার কি দোষ বল? কেন কেড়ে নিচ্ছিস আহানের সাথে? নাকি এখনো সম্পর্ক আছে? ছায়া চমকালো। আহানের ডিভোর্সের কথা শুনে তার চেয়ে বেশি অবাক হয়েছে যখন শুনেছে সে কারণটা সে। ছায়া কিছু বলতে পারল না। তার অক্ষি যুগল থেকে লবণাক্ত স্বচ্ছ জলের নহর বেয়ে পড়ছে চিবুক বেয়ে। ছায়া বলল কম্পিত কণ্ঠে, আমি তোমার মেয়ে তো মা। আমার কথা কেন একবার শুনলে না? সেদিনও না আর আজও না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে অপরাধী বানিয়ে দিচ্ছ কেন? আমার সাথে আহানের যোগাযোগ নেই 5 বছরের বেশি হবে। আমাকে বিশ্বাস করো। মীরা বেগম নিজেও মেয়েদের ভালো চান, কিন্তু নিজের চেহারায় সবসময় কাঠিন্যতা বজায় রাখেন। তিনি মনে করেন শাসনের মাধ্যমে মেয়েদের ঠিক রাখা যায়। এবার মীরা বেগম কিছুটা নরম হলেন। মেয়েটা তার কষ্টে আছে বুঝতে পারলেন। মারে, আমাদের সম্মানটা তোর হাতে। সমাজে মুখ দেখাতে পারবো না। তোর ছোট একটা বোন আছে, তাকেও বিয়ে দিতে পারবো না। আমাদের পছন্দের কাউকে বিয়ে করে নে। আর কতদিন একা থাকবি? শেষ বারের মতো আমাদের কথা শোন। ছায়া মলিন কণ্ঠে জবাব দিল, ঠিক আছে মা। এটা বলে ফোন কেটে দিল। আজ সে কাঁদবে, অনেক কাঁদবে। ভেতরের সব দুঃখে অশ্রুর মাধ্যমে বের করে দেবে। জীবনটা এমন কেন? তার শক্ত খোলসটাকে মুক্ত করে দুঃখ বিলাস করবে। অতীত কেন পিছু ছাড়ে না? নীলা এসে তার পাশে দাঁড়ায়। তার চোখের পানি মুছে দিয়ে বলল, পাগলি, কাঁদছিস কেন? চকলেট খাবি? এটা শুনে ছায়া কিঞ্চিত ঠোঁট প্রসারিত করলো। এই মেয়েটা না থাকলে তার কি হতো? রাত 11টায় অরণ্য হসপিটালের করিডোরে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব মেলাচ্ছিল। সে সময় হঠাৎই বলে উঠল, আপনাকে আমি একা ছাড়িনি। আমি পারিনি নিজেকে দূরে রাখতে। ঠিকই আবারও চলে এলাম। এইবারের খেলাটা হবে একেবারেই ভিন্ন, টিট ফর ট্যাট। আমি ভুগেছি এতদিন, এখন আপনাকে ভুগতে হবে। ইউ মাস্ট রিপেন্ট, ইটস মাই প্রমিস। অরণ্য তার ছোটবেলার বন্ধু আশিককে কল দিয়ে জরুরি ভিত্তিতে এইবার সে ডিবিতে আছে। কিছু বিষয় তার অজ্ঞাত, সেসব জানা যে বড্ড জরুরি। প্রাণ বান্দরবান একটা রিসোর্টের ব্যালকনিতে বসে জ্যোৎস্না বিলাস করছিল। সে সময় তার মোবাইল কাঁপিয়ে অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রাণ ভ্রু কুচকালো। প্রায় এই নাম্বার থেকে কেউ কল দিয়ে একেবারে নিশ্চুপ থাকে, কোনো কথা বলে না। এবার ভাবলো সে ফোন রিসিভ করে কিছু কঠিন কথা শুনিয়ে দিবে। ফোন কানে ধরলো, কিন্তু নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কারো শব্দই কানে আসছে না। সে এক ধমক দিয়ে বলল, মগের মুলুক পেয়েছেন? যখন তখন ফোন দিয়ে বিরক্ত করছেন, লজ্জা নাই? আমি ফোন ধরি না তার মানে আমি কথা বলতে ইচ্ছুক নই? এইটুকু কমন সেন্স নাই? ঠিক তখনই ফোনের অপর পাশ থেকে কোনো মেয়ের ফুপে কান্নার আওয়াজ আসছে। প্রাণ মন দিয়ে শুনল সেই আওয়াজ। কান্নার তরঙ্গ ও ধ্বনি তার হৃদয়ে গিয়ে হানা দিচ্ছে, মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করছে। অপর পাশ থেকে চট করে কলটা ডিসকানেক্ট হয়ে গেল।
প্রাণ আবারও কল দিল, কিন্তু সুইচ অফ বলল। প্রাণের মনটা খারাপ হয়ে গেল। সে ভেবেছিল কেউ হয়তো মজা নিচ্ছে, কিন্তু কেসটা এমন না। তবে অন্য কিছু সে কালোই ঢাকা ব্যাক করবে আর এই বিষয়টা খুঁটিয়ে দেখবে। নিস্তব্ধ ঘরের এক কোণে একাকী বসে এক কিশোরী অনবরত কেঁদে চলেছে। তার মনে তৈরি হওয়া এই অযাচিত আবেগের কি নাম দিবে? ভালোবাসা নাকি মোহ? অনন্যা বুঝতে পারছে না কি করবে, কাকে বলবে এই কথা। ভাইয়া জানতে পারলে কি করবে? নিশ্চয় অনেক বকা দিবে। আর কোনোদিন তার সাথে কথা না বললে, যদি তার জন্য তাদের বন্ধুত্ব নষ্ট হয়, তবে এই কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু তাকে ছাড়া ভালো থাকতে পারবে না। তার মনে হয়ে গেল কিছু পুরনো কথা। তখন সে ক্লাস 9-এ পড়ে। কেবলমাত্র বুঝতে শুরু করলো সব। ভাইয়ার সাথে প্রাণ ভাইয়া প্রায় আসতো বাসায়। একদিন বাসায় ভাইয়া নেই, শুধু জাসমিন বেগম আছেন। প্রাণ ভাইয়া আসলো ভাইয়ার খোঁজে। ভাইয়ের নাকি কোনো খবর নেই। তখন ছিল গ্রীষ্মের দুপুর। বাইরে তেজি রোদে গা স্যাঁত জলে ভিজে একাকার। সেদিন প্রাণ ভাইয়া এলো একটি কালো পাঞ্জাবি পরে। পাঞ্জাবি ভিজে গায়ের সাথে চিপকে ছিল, ফর্সা গায়ে একদম ফুটে উঠেছিল। সেদিনই অনন্যার মনে অন্যরকম ভালো লাগা ছেয়ে যায়। প্রাণ এসে জিজ্ঞেস করলো, কিরে বুড়ি, তুই নাকি সেই ফাঁকিবাজ হয়েছিস, পড়তে চাস না? এই বলে অনন্যার মাথায় একটা টোকা দিল। অনন্যা একটু লজ্জা পেল। সে প্রাণকে বসতে বলে লেবুর শরবত বানাতে চলে গেল। বানিয়ে এনে প্রাণের হাতে দিল। প্রাণের এদিক ওদিক তাকানো, কথা বলার ভঙ্গি সবই যেন তাকে চুম্বকের ন্যায় টানছে। সেদিন যে ডুবলো, আজ 2 বছর হতে চললো। দিন বাড়ছে আর বাড়ছে এই অনুভূতি। বিকাল 4টা। মিস ছায়া, আপনি এই কাগজে কিছু সই করে দিন তো। নিজের কেবিনে বসে ছায়াকে উদ্দেশ্য করে বলল অরণ্য। ছায়া জিজ্ঞাসা দৃষ্টিতে চাইলো অরণ্যের পানি। জানতে চাইলো কিসের পেপারস। অরণ্য ছায়ার দিকে চাইলো শুরু করে। এইগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ পেপারস, যার অপারেশন আজ করা হবে। ডক্টর ব্যতীত অন্য কেউ ওটিতে অ্যালাউড না। যারা ইন্টার্ন ডক্টর তারা ঢুকতে পারে, কিন্তু আমরা রিস্ক নিচ্ছি আপনাকে নিয়ে। কারণ থিওরিতে আপনি ভালো হলেও প্র্যাকটিক্যাল লাইফে আপনি একটু কম দক্ষ। যদিও সময় সব বলে দিবে, তাই চাচ্ছি আপনি থাকুন আমার সাথে। ছায়া পেপারগুলো খুব ভালো করে পড়লো, কিছু পেল না। সব ঠিকঠাকই আছে। অরণ্যকে আবারও বলল, কিন্তু আমি তো মাত্র 3য় বর্ষে পড়ছি, এখনই কিভাবে? অনন্য হাতের কলমটা নাড়াতে থাকে। তার সব মনোযোগ যেন এই কলমটাতেই স্থির। অপারেশন করা প্র্যাকটিক্যালি না দেখে শিখবেন কিভাবে মিস? অরণ্যের কথার উপর আর কোনো কথা বলল না ছায়া। সে পেপারসগুলো ভালো করে পড়ে সাইন করে দিল। অরণ্য এবার হাতের কলমটা টেবিলে রেখে চেয়ারে গা এলিয়ে বসলো। সে একটা হামি দিয়ে ছায়াকে উদ্দেশ্য করে বলল, 1 কাপ কফি নিয়ে আসুন মিস। ছায়া কিছুটা না শোনার ভঙ্গিতে বলল, কি? অরণ্য কিছুটা অবাক হয়ে বলল, আপনার কাছে সমস্যা আছে? সমস্যা থাকলে ডক্টর হামিদ স্যারের কাছে যেতে পারেন, উনি নাক কান গলা বিশেষজ্ঞ। ছায়া আমতা আমতা করে বলেই ফেলল, এখানে পার্সোনাল কোনো কাজ করানোর জন্য আমাকে রাখা হয়নি। অরণ্য কিঞ্চিত হাসলো আর বলল, এইখানে আমার জন্যই রাখা হয়েছে আপনাকে, সেই সুবাদে এইটুকু আমি চাইতেই পারি। ছায়া আর কিছু না বলে ইনস্ট্যান্ট কফি নিয়ে আসলো ক্যান্টিন থেকে। কফিটা এনে অরণ্যের টেবিলে রাখতেই অরণ্য কফিটা একটু মুখে দিয়ে তা ফ্লোরে ঢিল মেরে ফেলে দিল। অরণ্য অতি শান্ত স্বরে ছায়াকে আবারও বলল, ক্লিন ইট মিস। ছায়া যেন তাজ্জব বনে গেল, একটু দমে গেল অরণ্যের ভাবভঙ্গি দেখে। সে রেগে গেল কেন বুঝতে পারছে না। আর একটা প্রফেসরের সাথে উচ্চ বাক্য ব্যয় করাটাও ভালো দেখাবে না। সে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লিনারকে ডাক দিতে গেলে অরণ্য তাকে বাধা দিয়ে বলে, আপনাকে সাফ করতে হবে মিস। ছায়া যেন অবাকের চরম সীমানায় পৌঁছে যাচ্ছে। স্যার তাকে কাজের মহিলার মতো ট্রিট করছেন কেন? তাকে কি অপমান করতে চাইছে? ছায়া ফ্লোর সাফ করলো ঠিকই, কিন্তু বাড়তি কোনো কথা বলেনি। তার অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। অরণ্য শুরু থেকে শেষ অবধি দেখলো সব সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে, যেন মেয়েটার ধৈর্য পরীক্ষা করাই তার মূল উদ্দেশ্য ছিল। মেয়েটা রিয়েক্ট কেন করবে না? হোয়াই শি শুড। তার মনে কি চলছে সে ভালো বলতে পারবে। মেয়েটা এত চাপা স্বভাবের কেন? রাগ, দুঃখ, ভালোবাসা কিছু প্রকাশ করে না। ছায়াকে আপাতত যেতে বলল হতাশ চিত্তে। জান মিস, তবে আজ সার্জারির আগে সঠিক সময়ে
উপস্থিত থাকবেন। ছায়া বের হলো। আজ সে নির্বিকার, এসব যেন তার পাওনা। কলেজ থেকে বের হতেই অহনা তার পথ আটকে দিল। অহনা কিছুটা দম্ভ নিয়ে বলল, ছায়া, তুমি অরণ্য স্যারকে আর অ্যাসিস্ট করবে না। ওর বদলে আমি তোমাকে কিছু অফার দিচ্ছি। ছায়ার প্রচুর রাগ হলো। সে চোখে মুখে অগ্নির বিচ্ছুরণ ঘটিয়ে বলল যে, আমি নিজেও চাইছি না এটা, আর বাট কিছুই করার নেই কিসমত। আর এই সব কোনো কিছুর অফার অ্যাটলিস্ট এই ছায়াকে করো না। গিভ মি আ সাইড। অহনা দাঁত কিরমির করে বলল, জাস্ট টু মাচ। সীমা আর জ্যোতি অহনাকে শান্ত করতে লাগলো। ওরা হলো চাটুকার। অহনার টাকা বেশি, তাই ওর সাথে চিপকে থাকে। নীলা আগে থেকে চলে গিয়েছে। নীলা থাকতে চেয়েছিল, কিন্তু ছায়া না করে। এত সময় শুধু শুধু বসে থাকার দরকার নেই, তাই আজ ছায়াকে একা একাই যেতে হবে। কলেজ গেট পেরিয়ে মেইন রোডের কাছে আসতেই বুঝতে পারলো গা পড়ে যাচ্ছে রোদের তাপে। রিক্সার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। বিকাল 4টা হলেও গরমের দিনে 5টা অবধি রোদের তেজ থাকে অনেক। এমন সময় একটা ছেলে এসে তার পাশে দাঁড়ায়, তার দিকে ছাতা এগিয়ে দেয়। ছায়া ছেলেটার দিকে তাকে দেখে সিনিয়র ভাই আকির। আকির ছায়াকে দেখে লাজুক হাসি দিয়ে বলল, ছাতাটা ধরো, তোমার হয়তো কষ্ট হচ্ছে। ছায়া একটু অপ্রস্তুত হয়ে গেলেও তার চেহারায় প্রকাশ করলো না। সে বিনয়ের সহিত না করে দিলেও ছেলে নাছুরবান্দা, তাই উপায় না পেয়ে ছাতাটা নিয়ে নিল। কাল আবার ফিরে যাওয়া যাবে। অরণ্য বাড়িতে যাচ্ছিল। গাড়ি পার্কিং এরিয়া থেকে বের করে মেন রোড ধরতেই দেখলো ছায়া আর আখিরকে বেশ শেষে কথা বলতে। অরণ্য তা দেখে তার ছেলের হাসি দিল। পরে আর কোনো দিকে নজর না দিয়ে ড্রাইভ করে বাড়ি চলে গেল। অরণ্য বাসায় এসে নিজের রুমে চলে গেল, কারোর সাথে কোনো কথা না বলেই। অরণ্যের রুমটি বেশ পরিপাটি আর গোছানো। ছেলেদের রুম সচরাচর এমন গোছানো থাকে না। তার বিশাল রুমের দেয়াল জুড়ে রয়েছে তার ছোট থেকে বড় হওয়া অব্দি বেশ কিছু ছবি, হরেক রকমের রং বেরঙের পেন্টিং। রুমের প্রতি কোণায় রয়েছে কৃত্রিম ফুলের টব। অন্য পাশে সোফা, কাভার্ড, এক সুবিশাল খাট, একটা বুকশেলফ যেটা বিভিন্ন বিখ্যাত রাইটারদের বই দিয়ে ভর্তি। রুমটা বেশ খোলামেলা। রুমের সাথে রয়েছে এক ব্যালকনি। ব্যালকনিতে রয়েছে ক্যাকটাস, সাকুল্যান্ট, পাতাবাহার, হাসনা হ্যানা, গোলাপ গাছ। অরণ্য আজ ফ্রেশ না হয়ে সোফায় গা এলিয়ে বসলো। তার অনেক ক্লান্ত লাগছে। কোট খুলে বিছানায় ঢিল মারলো। টাইটা খুলে পাশে রাখলো। এরপর শার্টের 2টা বোতাম খুলে দিল। চোখটা বন্ধ করা মাত্রই অনন্যা আসে রুমে। মুখ ফুলে বলে, ভাইয়ু, তুমি মুখ গোমরা করে বসে আছো কেন? অরণ্য বোনের দিকে একবার চেয়ে আবারও চোখ বন্ধ করে মাথা এলিয়ে দেয় সোফায় আর বোনকে ক্লান্ত স্বরে বলে, ক্লান্ত লাগছে, আর কিছু না, একটু টেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। অনন্যা অন্য কিছু বলতে এসেছিল, কিন্তু বলার সাহস পাচ্ছে না। একবার জিজ্ঞেস করে দেখবে কি প্রাণ ভাইয়ার ব্যাপারে। অনন্যাকে বিড়বিড় করতে দেখে অরণ্য ভ্রু কুচকায়। অনন্যা তো কখনো এত সময় নেয় না কিছু বলার জন্য। যা বলার ফটাফট বলে দেয়। সে সন্দিহান হয়, কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে ফেললো, কিছু হয়েছে কি? অনন্যার সাথে সাথেই মাথা দুলালো ডানে বামে। তার মানে এই যে কিছুই হয়নি। জড়ানো গলায় দ্রুত বলে ফেললো, ভাইয়ু, খেয়ে নিও ফ্রেশ হয়ে। এটা বলে রুম থেকে চলে গেল অনন্যা। আর এক মুহূর্ত দেরি করেনি। দ্রুত যাওয়ার পথে পায়ে পায়ে বাড়ি খেয়ে একবার হুচুট অব্দি খেলো। অরণ্য আজ বোনের মধ্যে অস্থিরতা বেশ লক্ষ্য করলো। তাকে বিষয়টা ভাবাচ্ছে। সে বুঝতে পেরেছে তার কাছে কিছু জানতে এসেছিল। সাহসের অভাবে এগোতে পারেনি। সেটা কি? এই বয়সটা বেশ ভয়ঙ্কর। সে পার করে এসেছে তাই জানে। মনের সাথে এত গম্ভীর না হয়ে আরেকটু ফ্রেন্ডলি হওয়া উচিত। একটু সময় এবার নিজের ফ্যামিলিকেও দেওয়া উচিত। গোসল করা দরকার। আজকাল বেশ গরম পড়েছে। ঘামে জুবুথুবু অবস্থা। কাভার থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি বের করে বাথরুমে ঢুকে পড়লো। অনন্যা রুম থেকে বের হতে দেখলো ড্রয়িং রুমে বসা আকাশকে এক ধ্যানে একটা কানের দোলের দিকে তাকিয়ে থাকতে। অনন্যা ছু মেরে কানের দোলটা নিয়ে নিল। তারপর দাঁত কেলে হাসলো। সব ভুলে ভ্রু নাচে জিজ্ঞেস করলো, রে ভাইয়ু, এই মেয়েদের কানের দুল তোর কাছে? একটা ক্রুর হাসি দিয়ে পুনরায় বলে, প্রেম করাচ্ছিস? মা বাবা ভাইয়া জানে? আকাশের ধ্যান ভাঙলে সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর হাত দিয়ে কানের দোলটা নেওয়ার চেষ্টা করতে থাকে। আর রাগে শাসানুর কণ্ঠে বলে, দেখ, ভালো হচ্ছে না অনু, খুব খারাপ হয়ে যাবে, দুলটা ফেরত দে।
এই বলে অনন্যার পেছনে দৌড়ানো শুরু করে। পুরো বাসা জুড়ে অনন্যা দৌড়াদৌড়ি করছে। এক পর্যায়ে জাসমিন বেগম দৌড় ঝাঁপ আর চিল্লাচিল্লির শব্দে রুম থেকে বের হয়ে আসে আর আকাশকে ঝাড়ে দিয়ে বলে, ঝাড়ের মতো চিল্লাচ্ছিস কেন? অনন্যা মাকে কিছু বলতে চায়, কিন্তু আকাশ হাত দিয়ে বোনের মুখ চেপে ধরে। কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে, প্লিজ বোন কইস না, যা, এর বদলে যা চাস তাই মঞ্জুর। কাঁদো কাঁদো ফেস করে। অনন্যা একটা শয়তানি হাসি দিল। যাক, এই গাধাটাকে জব্দ করতে পেরে সে বেশ আনন্দ পাচ্ছে। অনন্যা দাঁত কেলিয়ে বলল, ওকে ডিল। জাসমিন বেগম দুই ভাই বোনকে রাম ধমক দিয়ে অরণ্যের জন্য খাবার গরম করতে গেল। এই দুটোর জন্য বাসার শান্তিতে একদণ্ড বসা দায়। খালি হাতে পায়ে বড় হয়েছে, মাথায় বুদ্ধি আর হয়নি। নিজে নিজে এই কথাগুলো বলে খাবার গরম করতে লাগলো আর কাজের মেয়ে রিমাকে ডাকতে লাগলো খাবারগুলো টেবিলে রাখার জন্য। ছায়া বাড়ি এসে দেখে নীলা রাগে রাগে মুখ করে ফুসফুস আওয়াজ করছে। ছায়ার বিষয়টা ভালো ঠেকছে না, তার চোখে মুখে উৎসুক ভাব। কি হয়েছে নীলা? নীলা একবার চোখ বুলিয়ে ছায়াকে দেখে নেয়। তার মন মেজাজ ঠিক লাগছে না, ভীষণ রাগ লাগছে, নাকের ডগা ফুলাচ্ছে। কিছুক্ষণ পর পর ভরাট গলায় উত্তর দিল, এক ছেলে আজ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মুহূর্তে নীলার সব রাগ দূরে সরে কাঁদো কাঁদো মুখ করে ফেলে। এর থেকে বড় দুর্ঘটনা যেন হতেই পারে না। এটাই যেন তার জীবনের সবচাইতে ভয়ঙ্করতম দুর্ঘটনা। ঘটনার আরেকটু মশলা মাখিয়ে মাখিয়ে খুলে বলার জন্য নীলা উদ্যত হলো। মেডিকেল কলেজ থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, পাচ্ছিলাম না একটা রিক্সাও, তাই একটু সামনে এগিয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছে আমার এই ভয়ঙ্করতম দুর্ঘটনার সাথে রিক্সাওয়ালারা অতপ্রতভাবে জড়িত। আমি যখন ঠিক বেদিক দিশেহারা হয়ে রিক্সার জন্য হাপিত্তিশ করছিলাম, সেই মুহূর্তে ঝড় এলো। ছায়া অবাক হয়ে বলল, ঝড়? নীলার কাহিনী বলায় যেন ভাটা পড়লো। কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, ঝড় ইজ ইকুয়াল টু অ্যাক্সিডেন্ট। এরপর ছেলেটা আমাকে সে গরম পিচ ঢালা রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিল। কত বড় শয়তান তুই, একবার ভেবে দেখ। ছায়ুরে, আমার হাত পা ভেঙে গিয়েছে রে। পাজি ছেলের জন্য দেখ, আমার শরীর ধুলোবালিতে একাকার হয়ে গিয়েছে। ছায়া মাথায় হাত দিয়ে বসে আছে। একদিনে একা একা পাঠালো মেয়েটাকে, আর একদিনে এই অবস্থা। সে নীলার কাপড় ছেড়ে দেয়। ছেলেটা পরে কি বললো? তুই কি ঝগড়া করেছিস? নীলা একটা শুকনো হাসি দিল। তার মনে পড়লো সে কি কি করেছে ছেলেটার সাথে। এক এক করে বলতে লাগলো। পেছন থেকে এক ছেলের আওয়াজ আসে, সরি গার্ল, আই এম ভেরি ভেরি সরি। আপনার লাগেনি তো? নীলা আবার বলে, আমার যা রাগ হয়েছিল রে ছায়ু, আমাকে ফেলে দিয়ে দরদ দেখানো হচ্ছে, অসভ্য। সেই ছাড়ে দিয়েছি, আর কোনোদিন কোনো মেয়েকে ধাক্কা দিবে না। ছায়ু এসব শুনে হেসে দিল। সে সিরিয়াস কিছু ভাবছিল, এখন দেখছে যে ভুলবশত ধাক্কা লেগে গিয়েছে। স্নিগ্ধ হেসে নীলাকে জড়িয়ে ধরে বলল, আমাকে দেখানোর জন্য এই এতক্ষণ এই ময়লা জামা কাপড় পরে বসেছিলি? পাগল মেয়ে, যা গোসল করে আয়, একসাথে খাবো। বলার সাথে সাথে নীলাও এক অলিম্পিকের দৌড় দিয়ে গোসল করতে বাথরুমে ঢুকে পড়ে। ছায়াদের ফ্ল্যাটটা মোটামুটি বড়ই। 2টা বেডরুম, 2 রুমের সাথে অ্যাটাচ বাথরুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন, 2 রুমে 2টা বারান্দা। 2 জনের বেশ ভালোই চলে যায়। আজ 7টার দিকে ছায়াকে হসপিটালে যেতে হবে। ছায়া রেডি হয়ে যায়। 7টা বাজতে 40 মিনিট বাকি। 15 মিনিটে রেডি হয়ে 25 মিনিট আগেই বের হতে হবে। 20 মিনিট লাগবে রিক্সা দিয়ে যেতে। 5 মিনিট রিক্সা খুঁজতে খুঁজতেই লাগবে। জিন্সের সাথে একটা কুর্তি পরে ওড়না দিয়ে মাথা ঢেকে দেয়। একটু আগে গোসল করার দরুন চুল শুকায়নি, তাই চুল না বেঁধেই ওড়না দিয়ে দিয়েছে মাথায়। বাসা থেকে বের হতে শরীর কাছে দেখা হয় বাড়িওয়ালার ছেলে বিজয়ের সাথে। ছেলেটা বেশ বিনয়ী আর ভদ্র। বিজয় ছায়ার জুনিয়র। ছায়া আর নীলার দিকে বিশেষ খেয়াল রাখে। বিজয় ছায়ার সাথে কুশল বিনিময় করলো। তারপরে ছায়াকে একটা রিক্সা ডেকে উঠে দিল। ছায়া যদিও মানতে চায়নি, কিন্তু যাদের বাসায় থাকে, যারা সেফটি দিচ্ছে, তাদের সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না। আকাশ নিজের রুমে বসে কানের দোলটা দেখছে আর একটু পরপর মুচকি হাসি দিচ্ছে। আজ তার একটা মেয়ের সাথে দেখা হয়েছে। মেয়েটা ম্যাজেন্ডা কালারের একটা 3 পিস পরেছিল। মেয়েটা রাস্তায় একা একা হাঁটছিল, হয়তো রিক্সা খুঁজছিল।
মেয়েটা হাতে ওড়না নিয়ে হাত দিয়ে নাড়ছিল, আবার তা আঙ্গুলে পেঁচাচ্ছিল। মেয়েটা বেশ চঞ্চল বোঝাই যাচ্ছিল। মৃদু বাতাসে তার সামনে চুলগুলো কপালে এসে পড়ছিল। সে হাত দিয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিচ্ছিল। সেই মায়াবিনীকে দেখে তার মায়ে পড়ে গিয়েছিল। তাই কথা বলার একটা সুযোগ খুঁজছিল। ঠিক সেই সময় খেয়াল করে একটা বাজে ছেলে মেয়েটিকে চোখ দিয়ে তার চোখের ক্ষুধা মেটাচ্ছিল। তাই সে মেয়েটিকে ধাক্কা দেয়। মেয়েটি পড়ে যাওয়ার সময় তার কানের দুলটা পড়ে যায়। তখনই বুঝতে পারে মেয়েটি যেমন চঞ্চল, সেই সাথে বেশ ঝগড়াতেও বটে। মেয়েটির ঝগড়াটাও বুঝে তার কাছে মধুর মতোই লাগছিল। সেটা ভেবে খুশি হলো, যাক, কাউকে তো মানে ধরলো, তাই নো ছাড়াছাড়ি, ইটস ফাইনাল। ছায়া হসপিটালে এসে অরণ্যের কেবিনে যায়, কিন্তু কেউ ছিল না কেবিনে। কিছুক্ষণ পায়চারি করে অস্থির চিত্তে সময় যত বেশি গড়াবে বাড়ি ফিরতে তত দেরি হবে। একবার হাত ঘড়িতে চোখ বুলালো, না, এবার একজন সিস্টারকে জিজ্ঞেস করলো, ডক্টর অরণ্য স্যার কোথায় আপা? গেছেন কোথাও? সিস্টার ছায়াকে একবার ভালো করে দেখে নিয়ে ত্বরান্বিত হয়ে বলল, স্যারের আসতে একটু দেরি হবে, একটু অপেক্ষা করুন। ছায়া মাথা নাড়িয়ে কেবিনের ভিতর গিয়ে বসে। অসময়ে গোসল করে যেন ঝামেলায় পড়তে হলো। এদিকে ছায়ার মাথার চুল ভেজা থাকলে মাথা ব্যথা করে। মাথাটা কেমন যেন চিনচিন করছে। মাথার ভিজে পানি বাষ্প হয়ে মাথার প্রতিটা নার্ভে অভিযান চালাচ্ছে। তাই দরজা চাপিয়ে ওড়না মাথা থেকে সরে ফেললো। তারপর সুইচ টিপে ফ্যান অন করলো। ফ্যানের নিচে দাঁড়িয়ে চুল শুকানো শুরু করলো। চুলগুলো হাত দিয়ে বিলি কেটে কেটে চুলগুলো ঝরঝরা করছিল, যাতে বাতাস মাথার প্রতিটা চুলের গোড়ায় পৌঁছায়। এদিকে জানালা কিঞ্চিত খোলা থাকায় একটা ওয়ার্ড বয় ছায়ার দিকে পা থেকে মাথা অব্দি লালসার দৃষ্টিতে তাকিয়েছিল, বিশেষ করে বুকের দিকটায়, যেন চোখ দিয়ে গিলে খাবে। যা সশরীরে পারছে না তা যেন অদৃশ্যভাবেই কল্পনা শক্তি দিয়ে করছে। অরণ্য নিজের কেবিনে ঢুকতে গিয়ে কাউকে নিজের কেবিনের উকি দিতে দেখে অরণ্যের সুচালু দৃষ্টি নিক্ষেপ করে সেদিকে। দেখতে খুবই দৃষ্টিকটু লাগে একটা ডক্টরের কেবিনে এভাবে উকিঝুঁকি দেওয়া। অরণ্য বিষয়টা বোঝার জন্য যেই না ভেতরে দৃষ্টিপাত করলো, ভেতরে ছায়াকে দেখে হাত মুষ্টিবদ্ধ করে ফেললো। স্থিমিত রাগে কাঁপলো। ঝড়ের ব্যাগে সে ওয়ার্ড বয়ের কলার ধরে টেনে কষে এক খুশি দেয় নাক বরাবর। সাথে সাথে নাক দিয়ে রক্ত পড়া শুরু করলো গল গল করে। সে সাথে রক্ত রঞ্জিত হলো অরণ্যের হাতও। সে এই ছেলেকে টেনে বাইরে নিয়ে এসে উচ্চস্বরে রাগে দাঁতে দাঁত পিষে রেডি করতে করতে বলে, তোর সাহস কম না আমার কেবিনে উকি দিয়ে হসপিটালের স্টুডেন্টদের দিকে বাজে নজর দিতে? তোর চাকরির আজই শেষ। ক্রোধ যেমন চোখ মুখে উপচে পড়ছে। ওয়ার্ড বয় এটা আশা করেনি, কখনো ভাবতেই পারেনি অরণ্য চলে আসবে। তার আরো কিছুক্ষণ পর আসার কথা ছিল। সে আকটে মিনত করে মাফ চাইছে, বারবার পায়ে পড়ছে। চোখের ক্ষুধা মেটাতে গিয়ে শেষ অবধি তার জীবনের সম্বল চাকরিটায় চলে যাবে তা যেন কল্পনাতীত। সে পায়ে ধরে কেটে দিল যাতে তার চাকরি না নেওয়া হয়। বাড়িতে অসুস্থ মা আছে। অরণ্য নিজের সিদ্ধান্তে অটল থাকলো। কি সে তেজ তার চাহনিতে। একবার চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নেয়, যেন ভেতর থেকে সব রাগ সে প্রশ্বাসে বের করার চেষ্টা। সে নিজের কেবিনের দিকে পা বাড়ায়। মেজাজ তার বিগড়ে আছে ভীষণ ভয়ঙ্কর ভাবে। মিস ছায়া যে আমাকে অ্যাসিস্ট করে তার চরিত্র যে এত খারাপ জানতাম, কিন্তু সে যে টিস্যু পেপারের মতো ছেলে পাল্টায় জানা ছিল না। খুবই শান্ত কণ্ঠে কথাটি বলল অরণ্য ছায়াকে উদ্দেশ্য করে। আর একটু অপমান করতে ছায়াকে পুনরায় বলে, আপনাকে কি এই জন্য পে করা হয়? আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন হোয়াট আই মিন। ছায়ার গা রিরি করে উঠল রাগে। রাগে তাকে কাল আকের ভাইয়ের সাথে দেখে যে কথাটা বলেছে সে খুব ভালো করে বুঝতে পারছে। ছায়া তার ছেলের স্বরে বলল, মানুষের স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না, ব্যক্তিগত কোনো কিছু যাতে প্রফেশনাল লাইফে না আসে। ছায়ার এমন কথা শুনে অরণ্যের রাগ হলো প্রচুর, কিন্তু নিজেকে কন্ট্রোল করে সে ছায়াকে কঠিন স্বরে শাসালো, মিস আপনি আমার দায়িত্বে আছেন এই মুহূর্তে, তাই না চাইতেও সব আমার সাথে জুড়ে যাচ্ছে। তাই ভালোভাবে বলছি, নয়তো পরিণতি খুব খারাপ হবে। কেতেও কুল পাবেন না। আর সেই ব্যবস্থা এই ডক্টর অরণ্য চৌধুরী করবে, মাইন্ড ইট। এটা বলে অপারেশনের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে ছায়ার ডাক এলো। ছায়া এলোমেলো পায়ে সেই দিকে অগ্রসর হলো নিজেকে প্রস্তুত করে। সে বাইরে গিয়ে সবার মুখে সব শুনতে পেয়ে বড়সড় ঝটকা খেলো। চিৎকার চেঁচামেচি সে শুনেছিল,
কিন্তু চুল শুকানোটা বেশি জরুরি ছিল, তাই বের হবার প্রয়োজন বোধ করেনি। অরণ্য যে এমনটা করবে সে ভাবতে পারেনি। সে অপারেশন থিয়েটারে গেল। সে অপারেশন না করলেও অরণ্য সব করলো, আর সাথে সব কিছু ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিল। ছায়ার দায়িত্ব পড়লো এর উপর একটি অ্যাসাইনমেন্ট, যাতে 2 দিনের ভেতরে জমা দেয়। ছায়া অরণ্যকে ধন্যবাদ দিল মনে মনে। সামনাসামনি ধন্যবাদে বলার মুখ নেই ছায়ার। খুব রাত হয়ে গেল। রাত 9টা খুব বেশি রাত না হলেও মেয়েদের জন্য এই সময়ে বাইরে থাকা সেফ না। আজকাল মেয়েরা রাত বিরাতে কত দুর্ঘটনার শিকার হচ্ছে, কত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। সে কয়টা ঘটনার বিচার হয়। সেই টাকা দিয়ে তো বের হয়ে যায় অপরাধীরা। ছায়া একটা দীর্ঘশ্বাস ফেলল। অরণ্যেরও ডিউটি শেষ, সেও বাড়ি যাবে। বাইরে বের হতে ছায়াকে দেখলো রিক্সার জন্য অপেক্ষা করতে। কেন জানি ছায়াকে একা ছাড়তে মন চাইল না। তার দায়িত্বে যেহেতু আছে মেয়েটা, কিন্তু ছায়া তার গাড়িতে উঠবে নাকি সে জানে না। মেয়েটার তেজ মারাত্মক, কেমন হিসাব নিকাশ করে করে কথা বলে। সে ছায়াকে ডাক দিল। ছায়ার মতামত জানতে না চেয়ে আদেশ স্বরে বলল, গাড়িতে উঠুন মিস। ছায়া অরণ্যের দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো। সে না বলতে যাচ্ছিল, এমন সময় অরণ্য আবার বলে, আপনার তেজ দেখানোর সময় এখন না, রাত হয়ে গিয়েছে। আপনার জন্য অনিরাপদ। দায়িত্ব আমার বিবেকে বাধা দিচ্ছে, তাই চলুন। ছায়া কিছুক্ষণ ভেবে বলল, আমি রিক্সা দিয়ে যেতে পারবো, আপনি চলে যান স্যার। অরণ্য জানতো এমনটাই হবে, আর হলো তাই। সে নিজের মেজাজ কন্ট্রোল করলো। ছায়ার হাত ধরে টেনে গাড়ির ডোর খুলে ধাক্কা মারলো। একটা কথাই বলল, আপনি পারেন কিভাবে? অপরাধ বোধ জাগ্রত হয় না আপনার মনে? ছায়ার চোখ লাল হয়ে গেল। কেঁদে দিবে এমন অবস্থা। সে কিছু বলল না, সিন ক্রিয়েট করতে চাইছে না। আর যাই হোক, তার ক্ষতি হবে না, এইটুকু বিশ্বাস তার আছে অরণ্যের উপর। অরণ্য সেফলি ড্রাইভ করছে, কেউই কোনো কথা বলল না। গাড়ির ভেতর পিনপতন নীরবতা। কারো মনের ভেতরে আকুলতা, তো কারো ভেতরে অপরাধ বোধ। বাড়ির কাছে আসতেই অরণ্য ছায়াকে বলল, গেট আউট মিস, আমার দায়িত্ব শেষ। ছায়া ব্যথিত হলো। ছায়া অরণ্যের গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল। একবার পেছনে তাকানোর প্রয়োজন অনুভব করলো না। অরণ্যকে ধন্যবাদও বলল না। এত পাষাণ মানুষ হয়। ছায়া বাসায় গিয়ে দরজা না করতে নীলা সেটা খুলে দেয়। নীলার মুখটা কেমন যেন থমথমে হয়ে আছে। ছায়া সেটা বুঝলেও কিছু বলল না, অপেক্ষা করলো নীলার নিজ থেকে বলার। ছায়া ফ্রেশ হয়ে আসতে নীলা এসে তার পেছনে বসে। নীলা কিছুটা গম্ভীর স্বরে বলল, ছায়া, আজ আহান এসেছিল তোর সাথে দেখা করতে। ছায়া ভেতরে কেঁপে উঠল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে কি ঠিক শুনলো, নাকি শোনার ভুল? নীলা আবারও বলল, আহানের ডিভোর্স হয়ে গিয়েছে অবন্তীর সাথে, সেটা নিশ্চয়ই জানিস। তবে আমাকে কেন বললি না? আমাকে কি নিজের কেউ মনে করিস না? ছায়া এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করলো নীলার পানে। জিভ দিয়ে ঠোঁটটা ভিজে বলল, আমি জানতাম না। কাল মা ফোন দিয়ে সব বলেছে। বাসায় বিয়ের প্রস্তাবও পাঠিয়েছে। বাসায় খুব ঝামেলা হয়েছে। মা আমাকে দায়ী মনে করছে এর জন্য। অবন্তী নাকি আমাদের বাসায় গিয়েছিল, বেশ কান্নাকাটি করেছে। নীলা এসব শুনে অবিশ্বাসের কণ্ঠে বলল, আমি তোর বান্ধবী তো ছায়া, এত কিছু হয়ে গেল আর আমাকে বললি না। ছায়া বেশ বুঝলো মেয়েটা আর অভিমান করেছে, কিন্তু সে এসব আর বাড়াতে চায়নি। তার এই বিষাক্ত অতীত আর বর্তমানে টেনে আনতে চায়নি। বলতে চায় সব, কিন্তু চাইলে কি সব ভোলা যায়? বিষাক্ত অতীত কাউকে ছাড় দেয় না। তার ঠিক বর্তমানে তার র্যাশ রেখে যায়, যেমনটা সাদা স্বচ্ছ কাগজে 1 ফোঁটা পানি পড়লে শুকিয়ে যাবার পরও তার দাগ রেখে যায়। রাত 8টার দিকে অভিককে প্রাণ এয়ারপোর্ট থেকে রিসিভ করে সোজা অরণ্যের বাসায় এসেছে। অরণ্যকে কিছু ব্যাপার দিতে আর জরুরি আলাপ করতে, কিন্তু অরণ্য বাসায় ছিল না, হসপিটালে ছিল। বাসায় জাসমিন বেগম, অনন্যা, আকাশ আর কাজের মেয়ে রিমি ছিল। জাসমিন বেগম অভিক আর প্রাণকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। ছোট থেকেই তাদের এই বাসায় যাতায়াত, তাই ওরা আসার পর থেকে জাসমিন বেগম নিজের কথার ঝুলি খুলে বসেছেন। সেই সাথে এটা সেটা খাইয়ে যাচ্ছে। এইদিকে জাসমিন বেগম নিজের ছেলের বিষয়ে টুকটাক তথ্য জেনে নিচ্ছে। আকাশও ওদের নিজের ভাইয়ের মতোই মনে করে। একসাথে বসে আড্ডা দিচ্ছে। অনন্যা দূর থেকে প্রাণকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। এসে একবারও তার কথা জানতে চায়নি।
মেয়েটা মরে গেল নাকি বেঁচে আছে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি। সপ্তদর্শী কিশোরীর মনে অভিমান ঘন কালো মেঘ জমেছে। সে আর দেখবে না এই প্রাণ পুরুষকে, ফোনও দিবে না। যে বোঝে না তাকে একদমই বোঝাতে যাবে না। লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে গিয়ে হঠাৎই মায়ের ডাক পড়ে। যাবে কি যাবে না ভাবতে ভাবতেই অভিকের নজরে পড়ে যায়। অভিক প্রফুল্ল আর বিস্ময়ের কণ্ঠে বলে ওঠে, এই আমাদের অনু, কিরে তুই এত বড় হয়ে গেলি, পুচকিটা যে এত বড় হয়ে গেল চিনতেই পারছি না। কি খেয়ে এমন ভাইয়ের মতো খাম্বা হলি রে? অনন্যা চমকে উঠল। এই যা, তাকে দেখে ফেললো। এইবার যেতেই হবে। সে এবার ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ের পাশে বসলো সোফায়। অনন্যা অভিকের কথা শুনে বেশ লজ্জা পেল। সে যে বড় হলো কই আরেকজনের চোখে তো পড়ছে না। মনে মনে বলল, আকাশ অভিকের কথা শুনে উপহাস করে বলল, এই অনু তো আমার মতো গরিব অবলা ছেলের হক মেরে খেয়ে এত বড় হলো, এরপরেও দাম নেই। মুখটা একেবারে কাদো কাদো করে ফেললো। অনন্যা ফুঁসে উঠল। তার এই প্রাণ ভাইয়ের সামনে এটা বলতে হলো। সে চোখ গরম করে তাকালো আকাশের দিকে। আকাশ তাকে দেখে একটা শয়তানি হাসি দিল, যেন বিকেলের প্রতিশোধ নিল। তার থেকে আজ 2000 টাকা খসিয়ে ছাড়লো বজ্জাত মেয়ে। অনন্যা সবার সামনে আর ঝগড়া লাগলো না। সে অভিকের পানে চেয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, মানুষ কি আর আজীবন ছোট থাকে ভাইয়া? সময়ের সাথে সাথে বড় হয়, আর মেয়েরা একটু তাড়াতাড়িই বড় হয়। এই কথাটা যেন প্রাণের দিকে আর চোখে তাকিয়ে বলল। প্রাণ তখন অনন্যাকে উদ্দেশ্য করে বলল, তাই নাকি রে? তুই যে আমার কত শার্ট ভিজেছিস শিশু করে তার হিসাব নাই। তুই বড় হয়ে গেলি। সেই কয়দিন আগে না পুতুল এনে দেওয়ার জন্য বায়না ধরলে, আর কি সেই কান্না ভাবা যায়। সেইবারের পরীক্ষা দিবি না বলে বলে অনশন করলে। আকাশের সাথে ডেইলি চকলেট চিপস নিয়ে ঝগড়া হয়, একজন আরেকজনের মাথা ফাটাস। সে নাকি বড় হয়েছে। এই কথাটা একটু টেনে ন্যাকার স্বরে বলল প্রাণ। মুহূর্তেই পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। আর আকাশ তো মাটিতে গড়াগড়ি করে হাসা শুরু করে দিল। অনন্যা তো একেবারে হা হয়ে বসে রইল। সব যেন তার মাথার উপর দিয়ে গেল। সবাই তার মজা উড়াচ্ছে। সে প্রাণের দিকে গরম দৃষ্টিতে তাকালো আর বলল, আগের দিন বাগে খেয়েছে। এটা বলে দৌড়ে চলে গেল। প্রায় 1.5 ঘন্টা পর অরণ্য আসে। গাড়ি পার্ক করে ক্লান্ত পায়ে বাসায় পা রাখতেই অভিক আর প্রাণ তাকে ঝাপটে জড়িয়ে ধরে। অরণ্য অবাক হয়ে বলল, অভিক, তোর তো আরো কয়েকদিন পরে আসার কথা ছিল। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। অভিক অরণ্যের পিঠে চাপড় মেরে বলল, একা একা ভালো লাগছিল না, তাই সব ফর্মালিটিস পূরণ করে চলে এলাম। প্রাণ প্রফুল্ল চিত্তে বলল, এইবার শালা সানাই বাজাই ছাড়মু। কি কস অভিক? অভিক তাল মিলিয়ে বলল, হ মামু। অরণ্য বিরক্ত হলো তাদের কথা শুনে। সে তাদের বসতে বলে ফ্রেশ হতে গেল। একসাথে বসে ডিনার করবে। আজমির চৌধুরী বাসায় এসে প্রাণ আর অভিককে দেখে বেশ খুশি হলেন। যাক, আজ আড্ডা বেশ জমবে। তারা সবাই একসাথে বসে হইচই করে হাসি গল্প গুজবের মধ্যেই ডিনার শেষ করলো। অরণ্য, প্রাণ আর অভিক ছাদে গিয়ে বসলো। অবস্থার উন্নতি হয়েছে কিছু? প্রাণকে উদ্দেশ্য করে অরণ্য বলল চিন্তিত স্বরে। প্রাণ গাম্ভীর্য আনলো চোখে মুখে। হ্যাঁ, আগের থেকে এখন ভালো, তবে মেডিসিনগুলো নিয়মিত নিতে হবে, আর কিছু মেডিটেশনের প্রয়োজন তার। অভিক এবার অরণ্যের দিকে চেয়ে প্রাণের প্রতি বেশ আত্মবিশ্বাস নিয়েই বলল, পান যেহেতু বিষয়টা হ্যান্ডেল করছে, তবে শিওর থাকতে অরণ্য, সব ঠিক হয়ে যাবে। অরণ্য এবার হতাশ চিত্তে প্রাণকে বলল, তুই যে ডিসিশনটা নিয়েছিস তার উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না তো? প্রাণ আত্মবিশ্বাস নিয়ে বলল, তুই নিশ্চিন্ত থাক, আর তুই তোর দিক থেকে চেষ্টা করে যা। রাতের আড্ডা শেষে যে যার বাড়ি চলে গেল। অরণ্য তাদের এগিয়ে দিয়ে আসলো। তারপর সে নিজের রুমে এসে শুয়ে পড়ল। মানুষ বড্ড একা। রাতের মতো নিশ্চুপ। তার একাকিত্বের সঙ্গী হলো নিকোটিন আর মদ। মদের নেশা সে ফাইনাল ইয়ারে থাকতে ধরেছিল। লন্ডনে গিয়ে ডেইলি করত, কিন্তু দেশে ফেরার পর আর মদের নেশা তাকে আকৃষ্ট করেনি। এর থেকে বড় নেশায় আসক্ত সে। মদের নেশা থেকে বড় নেশায় কোনো নির্দিষ্ট মানুষের মায়ে আসক্ত হয়ে যাওয়া। মদের নেশা কাটানো গেলেও এই নেশা কাটানো যায় না। এই যে মরণ নেশা। পদ্ম সরোবরে স্নিগ্ধা মুখশ্রীর এক সুদর্শন যুবক এক গুচ্ছ পদ্ম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি যে মায়া সে মুখশ্রীতে। সরোবরের পাশে বাঁধা ছোট্ট এক তরী, আর পাশে কিনারা ঘেঁষে স্বচ্ছ সাদা কাশফুলের সমারোহ।
অম্বরে সাদা মেঘের ভেলা ভাসছে, প্রভাকরের নরম আভা মুখে উপচে পড়ছে। মুখে এক টুকরো হাসি নিয়ে, হাতে রাখা পদ্মগুচ্ছ নিয়ে ভালোবাসা মিশ্রিত মায়াময় কণ্ঠে ডাকছে, কোমল, এই কোমল। ঠোঁটের হাসিটুকু যেন বিস্তৃত হচ্ছে। কোমল। ছায়া ঘুম থেকে অরূপদা বলে চিৎকার দিয়ে উঠল। হাত পায়ে কম্পন, ঘর্মাক্ত মুখশ্রী, অভয়ার্থ দৃষ্টি, শরীরে মৃদু কম্পন। আশেপাশে তাকালো, কাউকেই খুঁজলো। উত্তেজিত মনোভাব, থমথমে মুখ, চোখ উপচে পানি পড়ছে। বিছানা থেকে নামলো, শক্তি জুগিয়ে ড্রয়ারের কাছে গেল, চাবি খুঁজলো, লক খুলে বের করলো এক অতি পুরনো চিঠি। চিঠির ভাঁজ খুললো, বুকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলো। অরূপদা, আমাকে ক্ষমা করো, আমি যা সইতে পারছি না। এই অপরাধ বোধ আর কতদিন বইতে হবে? আত্মগ্লানিতে পুড়ে ছাই হয়ে যাচ্ছি যে। তখন সে দেখলো কেউ আসলো, নরম পায়ে হেঁটে। সে যুবকটি, তার মুখে মৃদু হাসি লেগে আছে। আবারও ডাকলো, কোমল। ছায়া যেন এক ঘোরের মধ্যে আছে। ভুলে যাস কেন মেয়ে? ভালো থাকা হলো সুনিপুণ দক্ষতা। এই ধরনের বুকে কয়জনই বা ভালো থাকতে পারে? আর ভালো রাখা হলো এক প্রকার যোগ্যতা। আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু আমরা ভালো রাখতে জানি না। ভালোবাসার মানুষকে যে ভালো রাখতে হয়, কিন্তু দেখ, সেই দিক থেকে আমি তুই দুইজনেই ব্যর্থ। আমি তোকে ভালো রাখতে পারলাম না, আর তুইও কিন্তু তাকে ভালো রাখতে পারলি না। হঠাৎই যেন যুবকটি হাওয়ায় মিলিয়ে গেল। ছায়া খুঁজলো তাকে, বার কয়েক ডাকলো, অপরূপা, তুমি কোথায়? ফিরে এসো। এই দেখো, আমি ভালো মেয়ে হয়ে থাকবো, খুব ভালো থাকবো, আর সবাইকে ভালো রাখবো। তার ডাকগুলো যেন দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আবার তার কাছে ফিরে আসলো। নীলা দূর থেকে ছায়াকে পর্যবেক্ষণ করলো, তারপর ধীর পায়ে এগিয়ে এলো, ছায়ার মাথার কাছে রাখলো হাত। ছায়া নীলাকে অস্পষ্ট স্বরে বলল, অরূপদা, অরূপদা। নীলা ছায়াকে আদরের স্বরে বলল, কেউ নেই ছায়া, তোর আবার বহুদিন পর হ্যালোসিনেশন হচ্ছে। দুঃস্বপ্ন দেখেছিলি। তোর একবার ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। ছায়া তখনও নীলার বুকে মাথা রেখে ফুপিয়ে যাচ্ছে। নীলা একটা স্লিপিং পিল ছায়ার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে ছায়ু, দেখবি ঘুম চলে আসবে। ছায়া বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। মেয়েটার উপর তার অগাধ বিশ্বাস। এরপর ছায়া নীলার কোলে মাথা রাখলো। নীলা ছায়ার মাথায় আদরে হাত বুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে ঘুমের রাজ্যে প্রবেশ করছে যেন ছায়া। ছায়া ঘুমে গেলে নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে। আর কতদিন মেয়েটাকে এভাবে যন্ত্রণা সহ্য করতে হবে কে জানে। ক্লাসরুমের তৃতীয় বেঞ্চে ছায়া, মেঘা আর নীলা বসে আছে। ছায়ার মুখটা আজ বেশ বিষণ্ণ, কিন্তু আজ মেঘার খুব খুশির দিন। কিন্তু ছায়ার মুখ ভার দেখে সেই খুশিটা আর প্রকাশ করতে পারছে না। ছায়াকে প্রশ্ন করলো মেঘা, এই ছায়া, আর কতক্ষণ এমন নীরব হয়ে থাকবে? তোর চুপ থাকা দেখে আমার নিজেরই মুখ চুলকাইছে। নীলা মাথা দুলিয়ে মেঘার সাথে সহমত প্রকাশ করলো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস মেঘা। এই ছায়া, তোর পেট ব্যথা করে না? এত কথা যে পেটে জমিয়ে রাখিস। ছায়া আজ তাদের কথার কোনো প্রত্যুত্তর করলো না। এমনটাই হয়। আজ প্রথম ক্লাসটাই ডক্টর অরণ্যের। আজকাল তার দিন বেশ ব্যস্ত কাটছে। সে তাড়াহুড়ো করে রুমে আসলো। সবাই সালাম দিল, সেও সালামের উত্তর দিল। আপনাদের সবার জন্য একটা জরুরি নোটিশ আছে। আপনাদের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পাবলিশ করা হয়েছে। ক্লাস শেষে নিয়ে যাবেন। মুহূর্তে ক্লাস ছুটে গুনগুন শুরু হলো। এই মেঘা, এবার তোর প্রিপারেশন কেমন রে? নীলা জানতে চাইলো হতাশ হয়ে। তার প্রিপারেশন এবার বেশ খারাপ। অবশ্য প্রতিবারই খারাপ থাকে। ছায়াটার সাথে আছে তা একটু নিশ্চিন্ত থাকে। মেঘা হাই তুলে জবাব দিল, মোর প্রাণনাথ বাংলাদেশে আইসে গেছে। পরীক্ষার কথা না জিগাইয়া বিয়ের কথা জিগাবি, বুঝোস? নীলা যেন ফুস করে নিঃশ্বাস ফেলল। আর কতকাল জানি তার সিঙ্গেল থাকা লাগে। এদিকে ছায়া আজ কোনো শব্দ করছে না, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। পরীক্ষার কথা শুনে অরণ্য তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়েছিল অনেকক্ষণ, কিন্তু ছায়ার আচরণ তাকে বরাবরই হতাশ করছে। কিপ সাইলেন্ট স্টুডেন্টস, আপনাদের পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি। গিভ ইয়োর বেস্ট।
ক্লাস করানোর ফাঁকে ফাঁকে অরণ্য ছায়াকে লক্ষ্য করলো। ছায়া বরাবরের মতোই নির্বিকার। অহনা ক্লাস করছে নাকি অরণ্যকে দেখছে বোঝা দায়। চোখের পলক ফেলছে না। তার ভালোবাসা প্রকাশ করার সময় আসছে। এক্সামটা শেষ হলেই তার মনের কথা জানিয়ে দেবে। তবে আগে বাবাকে এই বিষয়টা জানানো দরকার। বাবা তার সব আবদার পূরণ করে। এবারও নিশ্চয়ই হতাশ করবে না। এসব ভাবতেই ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। কেবিনে 15 মিনিট ধরে ছায়া বসে আছে। অরণ্য তোর সামনে চেয়ারে বসে চেয়ার দোলাচ্ছে। না ছায়াকে যেতে দিচ্ছে আর না কোনো কিছু করতে বলছে। যেন কিছু গভীরভাবে পরখ করছে। ছায়ার চোখের নিচে কালো দাগ। মুখটা শুকিয়ে গিয়েছে। চোখের মুখে শোকের প্রগাঢ়তা। অরণ্য নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা কাউকে কিছু বলে না। এরকম চলতে থাকলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। অরণ্য হালকা কাশি দিয়ে ছায়ার দৃষ্টি আকর্ষণ করলো। এবার ছায়া মুখ তুলে তাকালো। দেখুন মিস, আপনি এখন অ্যাডাল্ট, ম্যাচিওর, বোঝার বয়স হয়েছে। আপনাকে এই রকম বিষণ্ণতা মানায় না। আপনার ফিউচার পেশার ডাক্তারি। আপনি কি জানেন একটা ডক্টরের হাসি দেখে রোগীরা কনফিডেন্স পায়? তাদের উপর কতটা ইফেক্ট করে? আপনাকে নিজের মনের উপর কাবু করতে হবে। ঘুরতে যান বান্ধবীদের সাথে। নিজেকে একটু সময় দিন। সামনে পরীক্ষা, নিজেকে প্রস্তুত করুন। কিছুক্ষণ থেমে সে আবার বলল, সুখ, দুঃখ, হতাশা এইগুলা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। কারো জীবনে নিরবিচ্ছিন্ন সুখ থাকে না, আবার কারো জীবনে কেবল দুঃখ থাকে না। দুঃখ আছে বলেই আমরা সুখের মূল্য বুঝি। দুঃখকে জীবনের সাথে করেই চলতে হবে। তবে দুঃখকে এত প্রায়োরিটি না দিয়ে ওভারকাম করতে শিখুন। ছায়া বেশ মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। তার মনে অরণ্যের জন্য সম্মান দিন দিন বাড়ছে, কিন্তু পূর্বের কিছু আচরণ তাকে ভাবাচ্ছে। সে অরণ্যের সাথে সম্মতি প্রকাশ করে প্রস্থান করে। ছায়ার যাওয়ার পানে অরণ্য নির্নিমেষ তাকিয়ে রইল। আজকে প্রাণকে দাওয়াত দিয়েছেন আজমির চৌধুরী স্বয়ং। বিশেষ তলব করেছেন। ছেলে যথেষ্ট বুঝদার হলেও বাবা মায়ের সন্তানের প্রতি দায়িত্ব থাকে, তাদের চিন্তা হয়। অরণ্যের বিষয়ে কথা বলতে প্রাণের বিশেষ তলব। প্রাণ আজ যথেষ্ট ব্যস্ত হলেও আজমির চৌধুরীর কথা ফেলতে পারেনি। তাই আজ হাফ ডে ছুটি নিয়ে চৌধুরী বাড়ি হাজির। আজমির চৌধুরী প্রাণকে বিশেষ তলব করলেও তিনি ইমার্জেন্সিতে ওটিতে আটকে যাওয়ার জন্য প্রাণকে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে বললেন ফোন দিয়ে। এদিকে অনন্যা আজ বেজায় খুশি। মেয়েদের শাড়ি পরলে নাকি বড় বড় লাগে। তাই সে মনে মনে ঠিক করলো আজ সে শাড়ি পরবে। কিন্তু শাড়ি তো তার নেই, আর শাড়ি পরতে পারে না। সে কিছুক্ষণ ভাবলো। কিছু একটা ভেবেই মায়ের রুমের দিকে দৌড় দিল। মাম্মা, আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন। সবাই একসাথে প্ল্যান করেছি শাড়ি পরব, কিন্তু আমার তো শাড়ি নেই, আর আমি পরতেও পারি না। জাসমিন বেগম বেশ অবাক হলেন। এই মেয়ে পরবে শাড়ি, যে মিনিটে মিনিটে রাস্তায় হোঁচট খায়। কোনোদিন শাড়ির নাম নেয়নি, আজ হঠাৎ করে শাড়ি পরবে। তাই তিনি বলল, বান্ধবীর জন্মদিন, আগে বলিসনি কেন? আকাশকে অথবা তোর বাবাকে একটা গিফট কিনে আনতে বলতাম। এখন কার সাথে মার্কেটে যাবি আর শাড়ি সামলাতে পারবি? এটুকুনি মেয়ে। অনন্যা তার কথার স্থির। সে পরবে মানে পরবে শাড়ি। তাই জেসমিন বেগম আর মেয়ের সাথে না পেরে আলমারি খুলে খয়েরি রঙের একটা জামদানি শাড়ি বের করলো। শাড়িটির পাড়টা লাল সোনালি রঙের, আর তাতে রয়েছে হালকা কারুকাজ। শাড়ি বের করে মেয়েকে সুন্দর করে পরিয়ে দিল নিজ হাতে, আর অনেকগুলো সেফটি পিন দিয়ে আটকে দিল যাতে না খুলে যায়। শাড়ি পরিয়ে জাসমিন বেগম যেমন থ মেরে বসে আছেন মুখে হাত দিয়ে। মেয়েটাকে শাড়ি পরে বড় বড় লাগছে। মেয়েটা কবে এত বড় হলো চোখে পড়ল না। সময় কোন দিক দিয়ে চলে গেল। সেদিন না মেয়েটা হলো, একটু একটু করে কথা শিখলো, হাঁটা শিখলো। স্কুলে গেল বাবার হাত ধরে, ভাইয়ের কাঁধে চড়তো, বাজারে গিয়ে এটা ওটা খাবে বলে কান্না জুড়ে দিত। আকাশের সাথে তিনি 1000 বার ঝগড়া লাগে। জাসমিন বেগম চোখে হাসলেন মেয়েকে দেখে। কাছে ডেকে হাতের কনিষ্ঠ আঙ্গুল টেনে নখে কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক আমার মিষ্টি পরীক্ষার। তিনি মেয়েকে সাজিয়ে দিলেন মনের মতো করে। মাথায় একটা গাজরা পরিয়ে দিলেন, হাতে ছুরি, গলায় ক্রিস্টাল পাথরের মালা আর কানে ঝুমকা, ঠোঁটে হালকা লিপস্টিক খয়েরি রঙের। তারপর মোবাইল বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিলেন। বাবা আর ভাইকে দেখাতে হবে তো।
মেয়েটা আজ সাজলো, কি সুন্দর লাগছে। অনন্যার বেশ খুশি খুশি লাগছে। সে গিয়ে বসার ঘরে উঠে দিল। দেখলো প্রাণ মোবাইলের দিকে চেয়ে আছে। সে গিয়ে কিছুক্ষণ প্রাণের আশেপাশে ঘুরঘুর করলো। এ কি, সে চেয়ে দেখছে না অনন্যাকে। অনন্যা এবার প্রাণকে ডাকলো। ভাইয়া শরবত খাবে, বানিয়ে দিই? প্রাণ এবারও তাকালো না তার দিকে, মোবাইলের দিকে দৃষ্টি রেখে বলল, আরে পিচ্ছি, কেমন আছিস? শরবত আন্টি আসার সাথে সাথে দিয়েছে, আর খাবো না এখন। অনন্যা বেশ হতাশ হলো। সে এত কষ্ট করে কার জন্য শাড়ি পরলো, অথচ তাকে দেখছে না। একটু দেখলে কি হয়? এই যে তার মা তার কত তারিফ করেছে, তাকে কি সুন্দর বলেছে। এই সুন্দর এই প্রাণ পুরুষ না দেখলে যে বৃথা যাবে। সে কিছুক্ষণ ওকে ঝুঁকে দিল প্রাণের মোবাইলের দিকে, কিন্তু প্রাণ তাকালো না। তাই সে আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। জাসমিন বেগম প্রাণের কাছে এসে বসলেন। বাবা, তুই তো এখন ফ্রি আছিস, একটু অনুকে মার্কেটে নিয়ে যেতে পারবি? একটা গিফট কিনতে হবে অনুর, তার বান্ধবীর জন্মদিন। একা ছাড়বো না আজ। আকাশ ভার্সিটিতে, অরণ্য আর তোর আঙ্কেল হসপিটালে। আন্টি আপনি চিন্তা করবেন না, আমি নিয়ে যাচ্ছি এই পুচকিকে। জাসমিন বেগম নিশ্চিন্ত হলেন। ছেলেটাকে তার অনেক ভালো লাগে। সে ছোটবেলা থেকে দেখছে কত ভদ্র আর বিনয়ী, কোনো খারাপ অভ্যাস আজ অব্দি চোখে পড়েনি। অনন্যার এতক্ষণ মন খারাপ থাকলেও প্রাণের সাথে যাবে শুনে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। সে গিয়ে গাড়িতে বসলো আগে ভাগে প্রাণের পাশে। সে প্রাণকে ডাক দিয়ে বলল, ভাইয়া দেখো তো আমার লিপস্টিক নষ্ট হয়ে গেছে নাকি। এইবার প্রাণ চাইলো, কিন্তু কিছু বলল না। সে দৃষ্টিতে কি ছিল জানা নেই। কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি চালাতে মনোযোগ দিল প্রাণ, কিন্তু এইটুকু তাকানোতে অনন্যা ব্যাপক লজ্জা পাচ্ছে। ইস, তার গাল দুটো যে লাল হয়ে যাচ্ছে। প্রাণ এবার মুখ খুলল। কি রে, প্রেম টেম করে বেড়াচ্ছিস নাকি রে? দেখে তো তাই মনে হয়। আবার কেমন যেন তোর গালটাল একদম লাল হয়ে যাচ্ছে, ব্যাপার কি রে? অনন্যার মুখ এবার চুপসে গেল। সে প্রেম করে বেড়ালো কবে? এই মানুষটা ছাড়া সে কি আর কারো কথা ভাবতে পারে? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। কিছুক্ষণ পরে গুনগুন করে অভিমানী গলায় গাইল, তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়। প্রাণ মুচকে হাসলো। সে এলোমেলো কণ্ঠে আওড়ালো, তুলনাহীনা জলের কিনার, খয়েরি কুড়ির ফুল, সূর্য খুঁজে বেড়ায়। অনন্যা যেন খুশিতে বিহব্বল হলো। সেই সাথে অবাক চমৎকার গায় তার প্রাণ সখা। মুখে চলে এলো এক টুকরো হাসি। জানালার বাইরে তাকালো। এবার সব যেন মুহূর্তেই পাল্টে গেল। সব এত সুন্দর লাগছে কেন তার কাছে? এই মুহূর্তটা থমকে যাক। মানুষ প্রেমে পড়লে তার সব কিছুই ভালো লাগে। তার মনের সাতরঙা প্রজাপতিরা উড়ে বেড়ায়, যেমনটা অনন্যার মনে উড়ে বেড়াচ্ছে। প্রাণের মনে কি চলছে কে জানে। সে কি আদৌ এই আবেগপূর্ণ কিশোরীর মন বুঝতে পারছে, নাকি বুঝে চুপ থাকছে উপযুক্ত সময়ের আশায়? মানুষের মন বোঝা বড্ড মুশকিল। মার্কেটের সামনে আসতেই অনন্যাকে প্রাণ নামতে বলল। অনন্যাকে একটা ফুলদানি পছন্দ করে দেয় বান্ধবীকে গিফট হিসেবে দিতে, কিন্তু গিফট কিনা শেষ হতেই অনন্যা শাড়ি কুচে ধরে দিল দৌড় এক টেডি বিয়ারের দোকানের দিকে। প্রাণ মাথায় হাত দিয়ে বলে, এ মেয়ে নাকি বড় হয়েছে, এখনই বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিল। এই অনু দাঁড়া, আর দৌড়াবি না। যা দরকার আমারে বল, তাও দৌড়াস না। তোর কিছু হলে তোর ভাই মরে বাস দিব। প্রাণও হাতে গিফট নিয়ে অনন্যার পিছনে দৌড়। প্রাণ দোকানে গিয়ে দেখে অনন্যা একদমই বাচ্চাদের মতোই এই পুতুল সে পুতুল দেখছে আর মুখে হাসির ফোয়ারা। প্রাণ এগিয়ে গিয়ে একটা টেডি বিয়ার পছন্দ করলো। সেটা অনন্যাকে দেখাতেই তারও বেশ পছন্দ হলো। প্রাণ নিজেই অনন্যাকে টেডি বিয়ার কিনে দিল। অনন্যা টেডি বিয়ারটা পেয়ে বেশ খুশি হলো। খুশির ঠেলায় প্রাণকে জড়িয়ে ধরে বলে ওঠে, মেনি মেনি থ্যাঙ্কস প্রাণ ভাইয়া, আমাকে মোটেও বাচ্চা ভাববেন না। আর 1 বছর পরেই আমি প্রাপ্তবয়স্ক হয়ে যাব। এই টেডি বিয়ারগুলোর প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে, তাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম একটু। প্রাণের যেন শ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। অনন্যাকে গা থেকে সরিয়ে বলে, হয়েছে হয়েছে, মরে ছেড়ে দে। অনন্যার বিষয়টা বেশ মজা লাগলো। প্রাণ ভাইয়া কি তবে লজ্জা পাচ্ছে? সে গা দুলিয়ে হাসে। আজকের দিনটি তার আজীবন মনে থাকবে। আজমির চৌধুরী বেশ সিরিয়াস ভঙ্গিতে সোফায় বসে আছে। প্রাণ তার অপর পাশে মুখোমুখি বসে আছে। প্রাণ, আমি তোমাকে আমার ছেলের মতোই স্নেহ করি। অরণ্যর বেস্ট ফ্রেন্ড তুমি।
তার উপর মানুষের মন অন্যদের তুলনায় বেশ ভালো বোঝো। তাই আমি আশা করছি আমি তোমার থেকে নির্ভুল তথ্য পাবো। প্রাণ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অরণ্য কি যেন সবসময় চিন্তা করে, নিজেকে ব্যস্ত রাখতে চায়, বিয়ের কথা উঠলেই এড়িয়ে চলে। সে আজকাল অতিমাত্রার ধূমপান করে। এইভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। সে আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তুমি তার বন্ধু, কিছু একটা করো। প্রাণ নীরবে তপ্ত শ্বাস ফেলে। আমি চেষ্টা করবো আঙ্কেল, আমার উপর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। অরণ্যকে কিছুদিন নিজের মতো ছেড়ে দিন। তার নিজেকে বোঝা প্রয়োজন, জানা প্রয়োজন। যেই দিন পারবে সেই দিন সব ঠিক হয়ে যাবে, দেখে নিয়েন। আর অরণ্যের বিয়ে খুব শীঘ্রই হবে, সময়ের অপেক্ষা মাত্র। প্রায় 1 সপ্তাহ কেটে যায়। এদিকে কাল থেকে পরীক্ষা শুরু। ছায়া পড়াশোনায় বেশ মনোযোগী, আশেপাশে তাকানোর সুযোগ কই তার। এদিকে নীলা হায় হতাশ করছে, পড়াশোনায় মন কই তার। সে তো সবসময় আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, গল্পগুজব নিয়ে মেতে থাকে। শুধু পরীক্ষার কাছে আসলেই তার যত চিন্তা শুরু। পরীক্ষার ব্যবস্থাটা না থাকলে বোধহয় ভালো হতো। ছায়া 2 কাপ দুধ চা বানালো বেশ মজা করে, একটা তার নিজের জন্য আর একটা নীলার জন্য। নীলা তার হাতে দুধ চা বেশ পছন্দ করে। ছায়া নীলার রুমে গিয়ে নীলার টেবিলে চা রাখলো। নীলা টেবিলের বইয়ের ভাঁজে মাথা রেখে ঝিমোচ্ছে। ছায়া মুচকি হাসে, মেয়েটা পারে বটে। ছায়া আস্তে করে নীলাকে ডাকলো। নীলা হাঁক চোখে উঠলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।